ক্লাসের এই অংশে আমরা রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা টেস্ট পেপারের সমস্ত এমসিকিউ সলভ করব। টেস্ট পেপারে মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলাই এই চ্যাপ্টার থেকে বাছাই করা আছে। আমরা এই ক্লাসের এই অংশে যদি এই এমসিকিউগুলো একদম A to Z সলভ করে ফেলি তাহলে তোমার রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার থেকে এসএসসি পরীক্ষায় 4টা 5টা 6টা যে কয়টা এমসিকিউ আসুক না কেন তুমি একদম 100-এ 100 পারবা। এবং এখানে অনেক বেসিক শেখার আছে, অনেক জিনিসপত্র শেখার আছে। তুমি এখন আমার সাথে সাথে খাতা কলম নিয়ে বসে যাও এবং প্র্যাকটিস করতে থাকো। এই অংশে তুমি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে একদম এমসিকিউতে অ্যাটলিস্ট প্রো হয়ে যাবা ইনশাল্লাহ। চলো আমরা দেরি না করে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটাতে চলে যাই। প্রথমেই বলছে যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলার যোজ্যতা ইলেকট্রন কতটি। হ্যালোজেন গ্রুপ মানে কি? হ্যালোজেন গ্রুপ মানে হচ্ছে গ্রুপ 17, তাই না? হ্যালোজেন গ্রুপ মানে হচ্ছে গ্রুপ 17। এখন যোজ্যতা ইলেকট্রন মানে কি? যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে বহিস্থ কক্ষপথে কতগুলা ইলেকট্রন থাকে। ভালো করে খেয়াল করবা, যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে বহিস্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা ধরো ক্লোরিনকে নিলাম, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, মানে এখানে ইলেকট্রন থাকে কয়টা? 17টা। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 8টা, লাস্টের অরবিটালে 7টা, তাহলে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন কয়টা দেখো তো? 7টা। তার মানে যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন 7, মানে বহিস্থ কক্ষপথে বা আউটার শেলে 7টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। এবার ভালো করে খেয়াল করো, এই 7টা ইলেকট্রনের পাশাপাশি যদি আমরা যোজনী চিন্তা করি তাহলে এই ক্লোরিন কিন্তু একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে। ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ক্লোরাইড গঠন করে। তাহলে দেখো হ্যালোজেন গ্রুপগুলোর মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রনের দিকে যদি আমরা তাকাই তাহলে যোজ্যতা ইলেকট্রন আমরা 7 বলতে পারি, আর যোজনী বলতে পারি 1। যোজনী বলতে পারি 1। যোজনী কনসেপ্টটা কি? যোজনী কনসেপ্ট হচ্ছে একটা পরমাণু আর কয়টা একক পরমাণুর সাথে যুক্ত হওয়ার সক্ষমতা রাখে, বা যৌগ গঠনের সময় আর কয়টা পরমাণুর সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে যোজনী। আর যোজ্যতা ইলেকট্রন মানে কি? বহিস্থ কক্ষপথের ইলেকট্রন। তাহলে এটা কত আসলো? 7। বলছে জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কতটি। এবার ভাইয়া জেনন আমরা জানি জেনন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাই না? তো ভালো করে খেয়াল করো, এইটা আমাদের মুখস্থ রাখতে হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপরে ক্রিপ্টন, জেনন, এই সব হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে আমরা জানি বহিস্থ কক্ষপথ তোমার স্থিতিশীল অবস্থায় থাকে, তার মানে এর অষ্টক পূরণ অবস্থায় থাকে, অক্টেট ফিল থাকে। অক্টেট কি থাকে? ফিল থাকে। তাহলে অক্টেট ফিল মানে কি? অক্টেট ফিল মানে এখানে নিয়নের বহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকবে, আর্গনেরও 8টা ইলেকট্রন থাকবে, ক্রিপ্টনেরও 8টা, জেননেরও 8টা। তাহলে অক্টেট ফিল মানে এর বহিস্থ কক্ষপথ পরিপূর্ণ অবস্থায় থাকবে। হিলিয়াম যেটা আছে এটা ডুয়েটের নিয়ম ফলো করে। ডুয়েট মানে এর বহিস্থ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। তাহলে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এগুলাতে আমরা 8টা করে ইলেকট্রন পাবো। কয়টা করে ইলেকট্রন পাবো? 8টা করে ইলেকট্রন পাবো। ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। তাহলে এখানে খেয়াল করে দেখো অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হচ্ছে ডি নাম্বার। ওকে, এবার বলছে দেখো জেননের যোজ্যতা শক্তি স্তরে ইলেকট্রন কত? 8টা। পরে বলছে দেখো কোনটি যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন। যোজনী মানে কি? যোজনী মানে আর কয়টা পরমাণুর সাথে যুক্ত হতে পারে, যৌগ গঠনের সময় কয়টা পরমাণুর সাথে যুক্ত হয়। আর যোজ্যতা ইলেকট্রন মানে কি? বাইরে শক্তি স্তরের ইলেকট্রন। তো ভালো করে খেয়াল করে দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে একটু খেয়াল করো, ম্যাগনেসিয়ামের যোজ্যতা স্তরে 2টা ইলেকট্রন থাকে, সে 2টা ইলেকট্রন ছাড়তে পারে। সে যৌগ গঠনের সময় ম্যাগনেসিয়াম ক্লোরিন গঠন করে, মানে কি 2টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। তাহলে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী সেম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও সেম, 3টা ইলেকট্রন ছাড়তে পারে, অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। তাহলে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী সেম। বাট আমি যখন অক্সিজেনের জন্য যাব, অক্সিজেনের টোটাল পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। এবার ভালো করে খেয়াল করে দেখো প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 6টা ইলেকট্রন থাকে। তার মানে আমার এখানে যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন আছে হচ্ছে 6। অক্সিজেন যখন যৌগ গঠন করে তখন H2O গঠন করে। H2O গঠন করা মানে একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হয়। তার মানে এখানে আমাদের যোজনী হচ্ছে 2, যোজনী 2, বাট যোজ্যতা ইলেকট্রন কত? যোজ্যতা ইলেকট্রন 6। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তার মানে আমি কি দেখলাম? আমি দেখতে পাইলাম যোজনী হচ্ছে 2 আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। তার মানে
অক্সিজেনের ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এই দুইটা জিনিস ভিন্ন। তাহলে আমরা প্রথমে প্রশ্নটা মুখস্থ করে ফেলবো, কোন যৌগের জন্য যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন, সেটা হচ্ছে অক্সিজেন। কোন যৌগের জন্য যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন, সেটা হচ্ছে অক্সিজেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আসো পরে দেখি, নিচের কোন মৌলটির যোজনী এবং যোজনী ইলেকট্রন এবং যোজনী ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী একই, তাহলে মানে কি দুইটাই সেম হবে। তো এটা দেখেই বোঝা যাচ্ছে ক্যালসিয়াম। কেন? ক্যালসিয়ামের ক্ষেত্রে ক্যালসিয়ামের বহিস্থ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে। ক্যালসিয়াম 20 না, প্রথমে আসবে 2 8, তারপরে 8, টোটাল মিলে 18, বহিস্থ কক্ষপথে দুইটা থাকবে। তাহলে ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 2। যোজনী কি আসবে ক্যালসিয়ামের ক্ষেত্রে? ক্যালসিয়াম ক্লোরাইড। তার মানে কি দুইটা ক্লোরিন যুক্ত হয়েছে না, তাহলে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুইটাই সেম আসছে। ক্লোরিনের ক্ষেত্রে তুমি যদি দেখো, ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিনের বহিস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, বাট ক্লোরিন একটা সোডিয়ামের সাথে যুক্ত হয়, তার মানে যোজনী 1 বাট যোজ্যতা ইলেকট্রন 7, তাহলে ভিন্ন। এরকম সালফারের ক্ষেত্রেও তুমি যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন পাবা। আর্গনের ক্ষেত্রে, আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস, আর্গনের যোজনী 0, যোজ্যতা ইলেকট্রন 8, তাহলে যোজ্যতা ইলেকট্রন মানে বাইরের স্তরের ইলেকট্রন, এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার করতে পারছি। পরে আসো, পরে বলছে নিচের কোন যৌগে সালফারের সুপ্ত যোজনী 2। এই জায়গায় সুপ্ত যোজনীর যে কনসেপ্টটা আছে এটা আগে ভালো করে বুঝতে হবে। সুপ্ত যোজনীর কনসেপ্ট কি? সুপ্ত যোজনীর কনসেপ্ট হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে আমি যদি সক্রিয় যোজনী বাদ দিই, তখন আমি এখানে সুপ্ত যোজনী পাই। তো ভালো করে খেয়াল করো, এখানে আমাদের অনেকগুলা যৌগ আছে। আমরা জানি সালফারের ক্ষেত্রে সালফারের সর্বোচ্চ যোজনী কত আসে? 6। সর্বোচ্চ যোজনী কত আসে? 6। এবার এই যৌগে এখানে অনেকগুলা যৌগ আছে না, এর ভিতরে সক্রিয় যোজনী আমি দেখব এই জায়গাতে 2টা হাইড্রোজেন যুক্ত আছে 2, এখানে 4টা ফ্লোরিন যুক্ত আছে 4, এখানে 6টা ফ্লোরিন যুক্ত আছে 6, এখানে অক্সিজেনে 6। তাহলে দেখো সর্বোচ্চ যোজনী থেকে আমি যদি সক্রিয় যোজনী 4 বাদ দিই, সর্বোচ্চ থেকে আমি যদি সক্রিয় 4 বাদ দিই, তাহলে 2 থাকে, এই 2ই আমার সুপ্ত যোজনী। তাহলে আমার এখানে বলছে নিচের কোন যৌগে সুপ্ত যোজনী 2, তাহলে সর্বোচ্চ 6 থেকে সক্রিয় 2 বাদ দিলে সক্রিয় 4 বাদ দিলে সুপ্ত 2 পাওয়া যায়। সেই সুপ্ত 2 আসলে কোনটার ক্ষেত্রে পাচ্ছি? দেখো বি নম্বরের ক্ষেত্রে পাচ্ছি, তাহলে SF4 এর ক্ষেত্রে সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলাম, সুপ্ত পাইলাম। তাহলে সুপ্ত যোজনীর কনসেপ্টটা আগে বুঝবা। একটা যৌগের সর্বোচ্চ যোজনী যত থাকে, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় মানে ওই যৌগে কত সক্রিয় আছে সেটা যদি আমি বের করে বিয়োগ করি তাহলে সুপ্ত পাই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। বলছে দেখো সালফার ডাইঅক্সাইড যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? তাহলে আমরা জানি যে সালফারের ক্ষেত্রে SF6 হয়, তার মানে এর সর্বোচ্চ যোজনী কত? সর্বোচ্চ যোজনী হচ্ছে আমার 6 পর্যন্ত আসে, সালফারের সর্বোচ্চ 6 আসে। এবার দেখো সুপ্ত যোজনী যদি বের করতে চাই তাহলে হাইয়েস্ট থেকে অ্যাক্টিভ বাদ দিতে হবে। হাইয়েস্ট কত? হাইয়েস্ট 6 মাইনাস অ্যাক্টিভ করব কি? সালফার ডাইঅক্সাইড SO2 এর ক্ষেত্রে দেখো 2টা অক্সিজেন আছে না, একটা অক্সিজেনের 2, 2টা অক্সিজেনের 4, তাহলে এখানে দেখো অ্যাক্টিভ 4 বাদ দিলে আমি সুপ্ত কত পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে দেখো সালফারের সুপ্ত যোজনী যদি বের করি, সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দাও, 6 থেকে 4 বাদ দাও, কত পাচ্ছ? 2 পাচ্ছ, মানে বি নাম্বার পাচ্ছ হচ্ছে কারেক্ট আনসার। তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে সুপ্ত পাওয়া যায়, এটা আমরা মাথায় রাখবো। দেখো N2O5 যৌগে N এর সুপ্ত যোজনী কত? তো আমরা জানি নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী কত আসে? 5ই আসে, তাই না? নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী কত আসে? 5 আসে। নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী আমাদের 5। এবার খেয়াল করো, সর্বোচ্চ যোজনী যদি 5 আসে তাহলে সুপ্ত বের করতে গেলে হাইয়েস্ট থেকে অ্যাক্টিভ বাদ দিবা, সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিবা। সর্বোচ্চ তুমি 5 বাদ দিলে, এখন এই যৌগে নাইট্রোজেনের সক্রিয় কত সেটা দেখব, N2O5। ওকে, N2O5 একটু দেখার চেষ্টা করি। যদি আমি এখানে নাইট্রোজেনকে x ধরি তাহলে 2টা নাইট্রোজেন 2x মাইনাস 5 দুগুণা 10 ইজ ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে দেখবা x ইজ ইকুয়ালস টু +5। তাহলে এখানে সক্রিয় আমি 5 পাচ্ছি, বাদ দিলে সুপ্ত পাওয়া যায় কত? 0।
তাহলে সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে আমার এখানে সুপ্ত যোজনী শূন্য আসে। কোন যৌগের ক্ষেত্রে? N2O5 এর ক্ষেত্রে। N2O5 এর। ভাইয়া তুমি কিভাবে মনে রাখবা যে নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী 5, নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী 5, নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী 5 এটা হয়ই এই যৌগটা থেকে। নরমালি তুমি যদি ক্লোরিনের ক্ষেত্রে গঠন করো তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে NCl3 এই যৌগ গঠন হয়। ক্লোরিনের ক্ষেত্রে 3টা, সর্বোচ্চ 3 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। তো তোমাকে যদি এখন NCl3 এই যৌগের জন্য সুপ্ত যোজনী জিজ্ঞেস করে তাহলে কত বলবা? এইটার জন্য আমার 5 আসছে, এইটার জন্য আমার 3 আসবে, তাহলে সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে সুপ্ত কিন্তু তখন আমি 2 পাবো। বুঝতে পারছো? সুপ্ত তখন কত পাবো? 2 পাবো। তাহলে NCl3 NCl5 হয় না, NCl3 হয়, N2O5 হয়, এগুলো একটু মাথায় রাখতে হবে। বুঝাইতে পারছি? সিম্পল জিনিস না? সিম্পল জিনিস। চলো এখন আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে যদি যাই, পরের কোশ্চেন বলতেছে ASF4 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী কত? সালফারের সর্বোচ্চ 6। তাহলে সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিতে হবে। তাহলে দেখো 6 আছে, 6 থেকে এখানে আছে SF4, 4 থাকলে এখানে আমার সক্রিয় কত? 4। তাহলে 4 বাদ দিলে সুপ্ত পাচ্ছি কত? 2। তাহলে দেখো সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে আমি এখানে সুপ্ত যোজনী পাচ্ছি। সুপ্ত যোজনী কত পাচ্ছি? 2 পাচ্ছি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার আসো পরে বলছে দেখো H2SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? H2SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? H2SO3 এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত আমাদের জিজ্ঞেস করছে। এখন আমরা জানি সালফারের সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী কত আসে? 6 আসে। সালফারের সর্বোচ্চ কত? 6। এবার খেয়াল করো, সুপ্ত বের করতে গেলে আমাদের আগের মতো সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিতে হবে। এই জায়গাতে যদি আমরা দেখার চেষ্টা করি, হাইড্রোজেনের জন্য আমরা 2 লিখব, সালফারের জন্য x, আচ্ছা অক্সিজেনের জন্য মাইনাস 3 দুগুণা 6 ইজ ইকুয়ালস টু 0। ক্যালকুলেশন করলে x ইজ ইকুয়ালস টু 6 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 4 আসবে। তার মানে সালফারের জন্য এখানে আমি সুপ্ত কত পাবো? 4 পাবো। তাহলে দেখো সর্বোচ্চ আমার আছে 6, সক্রিয় আছে আমার 4, সুপ্ত না, এখানে আছে সক্রিয়। সক্রিয় হচ্ছে 4, 6 থেকে 4 বাদ দিলে 2 পাওয়া যায়, তার মানে সুপ্ত যোজনী আমার 2 আসবে। তাহলে এখানে আমি সুপ্ত যোজনী কত পাবো? সুপ্ত যোজনী পাবো হচ্ছে 2। আমি আবার বলি, রিপিট করি জিনিসটা। প্রথমে আমার যে কোনো একটা যৌগ দেয়া থাকলে ওই যৌগের সর্বোচ্চ যোজনী জানতে হবে। যেমন ধরো সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ আমার 6 আসে, সর্বোচ্চ 6, এটা আমি মনে রাখলাম। এবার আমি H2SO3 যৌগে সালফারের জন্য কত আছে এটাকে বের করব। এটাই হচ্ছে আমার সক্রিয়। সক্রিয় বের করে আমি 4 পাইলাম, 6 থেকে 4 বাদ দিলে যেটা আসবে সেটা আমার সুপ্ত। তাহলে সুপ্ত আমি কত পাচ্ছি? 2 পাচ্ছি। আচ্ছা, H2S যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? তো আমি দেখতে পাচ্ছি সালফারের জন্য সর্বোচ্চ 6, H2S যৌগে সালফারের সুপ্ত সক্রিয় যোজনী আসবে 2। তাহলে দেখো সুপ্ত যোজনী বের করতে গেলে সক্রিয় থেকে অ্যাক্টিভ বা সর্বোচ্চ থেকে অ্যাক্টিভ বাদ দিতে হবে। সর্বোচ্চ কত? 6, সক্রিয় কত? 2, তাহলে সুপ্ত কত আসবে? সুপ্ত আসবে 4। তাহলে ক্যালকুলেশন করে এখানে আমি 4 পাচ্ছি। বুঝতে পারছি? ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। পরেরটা আসো, পরেরটা দেখি। SF6 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? এটা তো বেরই করা লাগবে না। সালফারের জন্য 6, সর্বোচ্চ 6 মাইনাস সক্রিয়, দেখো এখানে 6টা ফ্লোরিন আছে, তার মানে সক্রিয় 6। তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0 আসবে হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে 0 আসবে হচ্ছে কারেক্ট আনসার। দেখো ক্লিয়ার করতে পারছি? প্র্যাকটিস করে করে ফেললে এতক্ষণে বুঝে যাওয়ার কথা। বলছে দেখো এই যে মৌলটা আছে এই মৌলটার জন্য যোজনী সম্ভব কোনটা, এই মৌলের জন্য যোজনী সম্ভব কোনটা। তো ভালো করে খেয়াল করো, X যে যৌগটা আছে এর প্রথম স্তরে 2টা, তারপরের স্তরে 8টা, বহিস্থ স্তরে 7টা ইলেকট্রন আছে। তার মানে এর যোজ্যতা ইলেকট্রন 7। যোজ্যতা ইলেকট্রন যদি 7 হয়, এ যৌগটা কোনটা বলো তো? ক্লোরিন। ক্লোরিন যদি যৌগ গঠন করে তাহলে সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। তাহলে যৌগ গঠনের সময় সে একটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, তার মানে এর যোজনী কত? যোজনী হচ্ছে 1। যৌগ গঠনের সময় যেহেতু একটি পরমাণুর সাথে যুক্ত হতে পারে, এর তোমার হচ্ছে ইয়া কত বলো তো? যোজনী কত? যোজনী হচ্ছে 1। তাহলে এখানে মৌলটির কোন যোজনীটি সম্ভব? তাহলে এর যোজনী সম্ভব হচ্ছে 1। 2, 8, 7 এর যোজনী সম্ভব 1। এখানে কারেক্ট আনসার দেয়া নেই, এর যোজনী সম্ভব হচ্ছে 1। ওকে, তাহলে এর যোজনী সম্ভব 1। যোজনী মানে কি? আর কতগুলা পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটা হচ্ছে তার যোজনী। তাহলে এখানে দেখো কারেক্ট আনসারটা দেয়া নাই, এই জায়গাতে কারেক্ট আনসার নাই, এর রাইট আনসার হবে হচ্ছে 1। কোন যোজনী সম্ভব? 1 সম্ভব। ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো।
বলছে যদি কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রনে ওয়াই হয়, যদি কোনো মৌলের যোজ্যতা ইলেকট্রন ওয়াই হয়, তাহলে সেই মৌলটির যোজনী কত হবে? যোজনী কত হবে? তো মাথায় রাখবো যোজনীর ক্ষেত্রে আর কতগুলা যৌগের সাথে যুক্ত হতে পারবে সেটা আমরা কিভাবে পাবো? আমরা সেটা সরাসরি ওই ওয়াই ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনের সাথেই তোমার করতে পারবো, ডিফাইন করতে পারবো, অথবা 8 থেকে ওয়াই বাদ দিলে আর কতগুলোর সাথে যুক্ত হবে সেটা পাবো। তাহলে তার যোজনী আমরা ওয়াই বলতে পারবো অথবা 8 মাইনাস ওয়াই বলতে পারবো। এখন ব্যাপারটা কি, একটু উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবা। একটু উদাহরণ দিলে বুঝো। সাপোজ ধরো ক্যালসিয়ামে টোটাল ইলেকট্রন থাকে কয়টা? 20টা। প্রথম অরবিটালে 2, তারপরে 8, তারপরে 8, বহিস্থ কক্ষপথে 2। তাহলে বহিস্থ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, এটাই তার যোজনী। তাহলে যোজনী ইজ ইকুয়ালস টু যোজ্যতা ইলেকট্রন, তাই না? যোজনী ইজ ইকুয়ালস টু যোজ্যতা ইলেকট্রন, এটা যদি ওয়াই হয় এটাই। এখন ধরো আমি যদি ক্লোরিন নিই, ক্লোরিনের ক্ষেত্রে 2, 8, 7। এখন আমার এখানে যেই যোজনী হবে, এ বাইরে থেকে আর একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। অষ্টক পূরণের জন্য 8 থেকে 7 বাদ দিলে সেই একটা ইলেকট্রন পাওয়া যায়। তাহলে 8 থেকে 7 মানে কি? এটাই তো আমার ওয়াই বাদ দিলে আমি সেই একটা পাচ্ছি, তাই না? আর কতগুলোর সাথে যুক্ত হতে পারবে সেটা কি? এক কিভাবে পাচ্ছি? 8 থেকে 7 বাদ দিয়ে, তাহলে 8 থেকে ওয়াই বাদ দিয়ে। তার মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে আমার 8 থেকে ওয়াই বাদ দিলে আমি যোজনী পাই, আবার সরাসরি আমি ওয়াই এর মান যোজনী পাই। তাহলে ওয়াই এর মান এবং 8 থেকে 1 বাদ দিয়ে দুইভাবে আমি যোজনী পাচ্ছি। তাহলে ওয়াই এবং 8 মাইনাস ওয়াই, এইটা হবে আমার কারেক্ট আনসার। আচ্ছা, পরে আসো, কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বন মনোঅক্সাইড মানে সিও। কার্বন মনোঅক্সাইড মানে কি? কার্বন মনোঅক্সাইড মানে হচ্ছে সিও। ভালো করে খেয়াল করো, আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের সর্বোচ্চ যোজনী আসে 4। কার্বনের সর্বোচ্চ যোজনী 4 আসে। তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় বাদ দিতে হবে। কার্বন মনোঅক্সাইডের জন্য সক্রিয় কত আছে? 2 আছে। কার্বন মনোঅক্সাইডের জন্য সক্রিয় কত? 2। তাহলে সর্বোচ্চ 4 থেকে সক্রিয় 2 বাদ দিলে আমার সুপ্ত 2 পাওয়া যায়। তার মানে আমি এখানে যদি আমি সুপ্ত যোজনী বের করতে চাই, 2 আসবে। বাট আমার জিজ্ঞেস করছে সক্রিয় যোজনী কত। ভাই সক্রিয় যোজনীও তো 2, এই কার্বন মনোঅক্সাইডের জন্য সক্রিয় 2 আসছে, ঠিক আছে? তাহলে সুপ্ত 2, সক্রিয় 2। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, বলছে দেখো কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? পরিবর্তনশীল যোজ্যতা মানে কি? একাধিক যোজ্যতা প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজ্যতা সম্পর্কে তোমাদের এসএসসি লেভেলে ডিটেল পড়াশোনা নাই, অল্প পড়াশোনা আছে। তো ডিটেল পড়াশোনা বড় হয়ে করবা, এখন অল্প পড়াশোনা কি মাথায় রাখবা? যেমন ধরো আয়রনের জন্য আয়রন 2+ হয়, আয়রন 3+ হয়। তাহলে যেহেতু আয়রন একাধিক যোজ্যতা দেখাচ্ছে, এই জন্য আয়রন পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। তারপরে ধরো ম্যাঙ্গানিজের জন্য ম্যাঙ্গানিজ 2+ হয়, ম্যাঙ্গানিজ 5+ হয়, অনেক ধরনের যোজ্যতা আসে। তাহলে ম্যাঙ্গানিজের জন্য যেহেতু একাধিক যোজ্যতা আসে, ম্যাঙ্গানিজও পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার লেভেলে আয়রন, নিকেল এগুলাই দেখাবে, এগুলাকেই পরিবর্তনশীল যোজ্যতা হিসেবে দেখবা। তাহলে আয়রনের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা এই কথাটা বললেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার লেভেলে এসএসসিতে আয়রনকেই বুঝবা। এসএসসিতে তোমার হচ্ছে এইটাই আসে, বুঝতে পারছো? একাধিক জিনিসপত্র আসে না, শুধু এইটাই আসে। তাহলে আয়রন হচ্ছে আমাদের পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এবার বলছে দেখো কিউপ্রাস ক্লোরাইড যৌগে তামার সক্রিয় যোজনী কত? কিউপ্রাস ক্লোরাইড মানে CuCl, আর কিউপ্রিক ক্লোরাইড মানে CuCl2। দেখো কিউপ্রিক ক্লোরাইড যেটা আছে এইটাই কপারের সর্বোচ্চ যোজ্যতা হচ্ছে +2। কিউপ্রাস ক্লোরাইড যেটা আছে এইটাই আমার সর্বোচ্চ যোজ্যতা বা সক্রিয় যোজ্যতা হচ্ছে +1। তাহলে কিউপ্রাস এবং কিউপ্রিক সবসময় মাথায় রাখবা। কিউপ্রাস এখানে দেখো আস আছে না, আস হচ্ছে ছোট, আর প্রিক যদি বলতো প্রিক থেকে ইক হচ্ছে আমার বড়, ঠিক আছে? তাহলে CuCl2 যেটা বড় সেটা হচ্ছে আমার বড় সেটা হচ্ছে কিউপ্রিক, আর যেটা ছোট সেটা হচ্ছে আস। তাহলে এই আস যেটা CuCl হবে, এটাই আমার সক্রিয় যে যোজনী সেটা কত? +1। আশা করি ব্যাপারটা মাথায় থাকবে। সালফার ট্রাইঅক্সাইড এই জায়গায় সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? সুপ্ত যোজনী। সালফার ট্রাইঅক্সাইড মানে হচ্ছে SO3, বা সালফারের জন্য সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 6। এই যৌগের সক্রিয় কত? সক্রিয়
দেখো দেখেই বোঝা যাচ্ছে 6, তাহলে বাদ দিলে 0 পাওয়া যায়, তার মানে সুপ্ত এখানে কত আসবে, সুপ্ত এখানে 0 আসবে, তাহলে এখানে সুপ্ত হচ্ছে 0। তাহলে কোন একটা যৌগে সুপ্ত যোজনী জিজ্ঞেস করলে সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিতে হবে, সর্বোচ্চ 6, সক্রিয় 6, সুপ্ত 0। আচ্ছা, পরে বলছি দেখো কোন যৌগমূলকের যোজনী 1। আমরা জানি নাইট্রেট, নাইট্রেট NO3 মাইনাস, নাইট্রেট NO3 মাইনাস, তাহলে এর যোজনী কত হবে, 1 হবে না, এর যোজনী 1 হবে। তো দেখো কার্বনেটেড CO3 2 মাইনাস, সালফেট SO4 2 মাইনাস, ফসফেট PO4 3 মাইনাস, এগুলা সব 2 2 3 আসে, বাট নাইট্রেটে 1, তাহলে আমার যোজনী 1 বলছে, 1 বললে সেটা কি, সেটা হচ্ছে নাইট্রেট, যোজনী 1 বললে সেটা হচ্ছে নাইট্রেট। ফসফেট যৌগমূলকের আধান কত, ফসফেট, ফসফেট হচ্ছে PO4, PO4 3 মাইনাস না, ফসফেট হচ্ছে PO4 3 মাইনাস, তাহলে দেখো ফসফেটের জন্য -3, ফসফেটের জন্য -3, যদি আমি বলি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়ামের +2, ফসফেটের -3, ক্যালকুলেশন করলে দেখো Ca3PO4 হোল 2, এখানে যৌগমূলক থেকে টোটাল কতগুলা পরমাণু যুক্ত হইছে সেটাও কিন্তু জিজ্ঞেস করে, বলবে ক্যালসিয়াম ফসফেটে টোটাল পরমাণু সংখ্যা কত, দেখো ক্যালসিয়াম 3টা, ফসফার 2টা, অক্সিজেন 8টা, ক্যালকুলেশন করলে 13টা আসে। এভাবেও কিন্তু কোশ্চেন করে, বুঝতে পারছো, এভাবেও কোশ্চেন করে। তাহলে ফসফেট, ফসফেট থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়, ফসফেট যেই পরমাণুটা আছে, ফসফেট যে যৌগমূলকটা আছে, পরমাণু না যৌগমূলক, ফসফেট যে যৌগমূলকটা আছে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম ফসফেট যেটা আছে এইটাতে আমাদের কতগুলা চার্জ আছে, ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হয়েছে। এবার বলতে দেখো কোনটি দ্বিযোজী যৌগমূলক, দ্বিযোজী মানে যেখানে যোজনী আমার 2, আমরা জানি সালফেট যে যৌগমূলকটা আছে, সালফেট SO4 2 মাইনাস, এটা হচ্ছে দ্বিযোজী। PO4 ফসফেট, এটা হচ্ছে আমার 3 মাইনাস, তাই না, নাইট্রেট NO3 মাইনাস, আচ্ছা ফসফোনিয়াম এটা হচ্ছে PH4 প্লাস, তাহলে দ্বিযোজী যৌগমূলক যদি আমার জিজ্ঞাসা করে, সালফেট যেটা আছে, সালফেট, সালফেট যেটা আছে এইটাতে আমি সালফাইড SO3 2 মাইনাস এটা পাচ্ছি, সালফাইড, তাহলে এইটা আমার দ্বিযোজী যৌগমূলক হচ্ছে সালফাইড SO3, তাই না, তাহলে আমি হচ্ছে এইভাবে এখান থেকে কারেক্ট অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ওকে, এবার বলছে দেখো নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক, নিচের কোনটি, এখানে যে কয়টা আছে ভাইয়া, ফসফোনিয়াম যেটা আছে এটা ধনাত্মক যৌগমূলক। ফসফোনিয়াম মানে কি, ফসফোনিয়াম মানে PH4 প্লাস, ফসফোনিয়াম মানে কি, ফসফোনিয়াম মানে হচ্ছে PH4 প্লাস, PH4 প্লাস কে ফসফোনিয়াম বলে, তাহলে ফসফোনিয়ামটা কি +1 না, ফসফোনিয়ামটা +1, এটা হচ্ছে আমার ধনাত্মক যৌগমূলক। তাহলে কোনটি ধনাত্মক যৌগমূলক, উত্তর হচ্ছে ফসফোনিয়াম। কোনটি ধনাত্মক যৌগমূলক, উত্তর হচ্ছে ফসফোনিয়াম। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ফসফরাস অণুর সংকেত নিচের কোনটি, ফসফরাস ভাইয়া মাথায় রাখবো, ফসফরাস P এইটা একত্রিতভাবে যখন অণু গঠন করে তখন P4 গঠন করে, সালফার S একত্রিতভাবে যখন অণু গঠন করে তখন S8 গঠন করে, তাহলে ফসফরাস সালফার এগুলো হচ্ছে আমার, ফসফরাস সালফার এগুলো হচ্ছে আমার অণু গঠন করে, তাই না, অণু গঠন করে P4S8, P4S8 এটা আমরা মাথায় রাখবো, P4S8 এটা আমরা মাথায় রাখবো, ওকে, ফসফরাস সালফার P4S8 এটা আমরা মাথায় রাখবো। ওকে, পরে বলছে দেখো ম্যাগনেসিয়াম ফসফেটে পরমাণু সংখ্যা কত, ম্যাগনেসিয়াম ফসফেট এই জায়গাতে, ম্যাগনেসিয়াম ফসফেট এখানে পরমাণু সংখ্যা কত, তাহলে একটু দেখার চেষ্টা করি, ম্যাগনেসিয়াম Mg, ফসফেট PO4, PO4 3 মাইনাস, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি Mg3 PO4 হোল 2 এটা আসে। এটা আমি যদি এখন ক্যালকুলেট করি, ম্যাগনেসিয়াম দেখো 3টা, ফসফরাস 2টা, অক্সিজেন কয়টা আসবে 4 দুগুণা 8, টোটাল মিলে ক্যালকুলেশন করলে 3 8 আর 2 10 আর 3 13, তাহলে ম্যাগনেসিয়াম ফসফেটে টোটাল পরমাণু সংখ্যা কত আসছে, 13টা আসছে। ম্যাগনেসিয়াম ফসফেটে টোটাল পরমাণু সংখ্যা কতটা আসছে, 13টা আসছে। যদি জিজ্ঞেস করে ম্যাগনেসিয়াম ফসফেটে টোটাল পরমাণু সংখ্যা কত, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 13টা, তাহলে কারেক্ট আনসার কোনটা, দেখো কারেক্ট আনসার 13টা। আচ্ছা, পরে বলছে আয়রন নাইট্রেট যৌগে কতটি পরমাণু আছে, আয়রন নাইট্রেট, তাহলে আমরা জানি নাইট্রেট হচ্ছে NO3 মাইনাস, আয়রনের যোজনী কত এখানে 3, তাই না, যোজনী 3, তাহলে আয়রন 3 প্লাস, তাহলে ক্যালকুলেশন করলে আয়রন NO3 হোল 3 এটা আসবে। এখন যদি দেখো আয়রন আছে 1টা, নাইট্রোজেন আছে 3টা, অক্সিজেন আছে 3 তিরিককে 9টা, ক্যালকুলেশন করলে এখানেও আমার 13টা মৌল পাচ্ছি, 13টা মৌল বা পরমাণু পাচ্ছি, 13টা পরমাণু।
কতটি পরমাণু আছে? কতটি পরমাণু আছে? 13টি পরমাণু আছে। ওকে, তাহলে আয়রন নাইট্রেট 13টি পরমাণু। ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু বিদ্যমান? তাহলে ক্যালসিয়াম ফসফেট মানে কি? Ca3PO4 2, এটা দেখো 3টা ক্যালসিয়াম 2টা ফসফেট 8টা অক্সিজেন, ক্যালকুলেশন করলে এখানেও 13টা। তাহলে দেখছো এগুলো হচ্ছে সবচেয়ে বিখ্যাত কোশ্চেন। দেখো কতবার আসছে, কতবার আসছে, এগুলো হচ্ছে সবচেয়ে বিখ্যাত কোশ্চেন। তো বিখ্যাত কোশ্চেনগুলো আমাদের তো পারতে হবে, তাই না? এই বিখ্যাত কোশ্চেনগুলো আমাদের পারতে হবে। ওকে, পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনে বলছে দেখো, বলছে ওজনের একটি অণুতে কতটি পরমাণু আছে? ওজন মানে কি? ওজন মানে হচ্ছে O3, O3 কে ওজন বলে। তো ওজনের একটি অণু, একটা অণু, ঠিক আছে, একটি O3 বা একটি ওজন। এখানে টোটাল পরমাণু কয়টা দেখো তো? 3টা না? তাহলে ওজনের একটি অণুতে 3টা পরমাণু আছে, এটা মাথায় রাখবো। ওজনের একটি অণুতে 3টা পরমাণু আছে। ওজন অণুর সংকেত কোনটি? এই যে O3 হচ্ছে ওজন। তাহলে কয়েকটা একটু উল্টাপাল্টা টাইপের যৌগ কি আছে আমরা দেখলাম। P4 এইটা গঠন করে, S8 এটা গঠন করে, O3 ওজন এটা গঠন করে। এই সংকেতগুলা বিভিন্ন সময় দিয়ে দেয়, এটা আমরা মাথায় রাখবো। P4S8O3, P4S8O3, P4 এ 4টা ফসফরাস, S8 সালফার 8টা সালফার, আর ওজন O3 3টা অক্সিজেন। এগুলো আমরা একটু মাথায় রাখবো। আচ্ছা, এবার আসো ফসফোনিয়াম ফসফেট, এখানে সংকেত কি? ফসফোনিয়াম মানে PH4+, আর ফসফেট মানে PO4 3-। তো দেখো এখানে তুমি যদি যোজনী আদান প্রদান করো তাহলে PH4 PO4 PH4 PO4 এটা আসবে। ক্যালকুলেশন করো, ফসফরাস একটা, ফসফরাস কয়টা আসবে? ফসফরাস এখানে 3টা আসবে, এখানে 3 এ 4 12টা আসবে, এখানে একটা আসবে, এখানে 4টা আসবে। ক্যালকুলেশন করলে 12 আর 3 15, 15 আর 1 16, 16 আর 4 20টা, টোটাল মিলে আমাদের আসবে হচ্ছে 20টা। তাহলে কতটি পরমাণু? 20টা পরমাণু। আর সংকেত যদি জিজ্ঞেস করে PH4 খেয়াল করো, PH4 PO4, PH4 তার মানে আমরা এখানে সি নাম্বার কারেক্ট আনসার পাচ্ছি। টোটাল পরমাণু কয়টা? 20টা। কারেক্ট আনসার কোনটা? সি নাম্বার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কাহিনী। 2 ধরনের প্রশ্ন আসে, দুইটাই দেখাই দিলাম। নিচের কোনটি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত? পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবসময় মাথায় রাখবা, KMnO4, এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত। এই জায়গা থেকে আরেকটা কি প্রশ্ন আসে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ মান আসে। জারণ মান কেমনে বের করবা? পটাশিয়ামের জন্য +1, ম্যাঙ্গানিজের জন্য x, অক্সিজেনের জন্য 4 × 8, টোটাল মিলে 0। x ইজ ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে ওইটা ওই সাইডে গেলে 8 - 1 ইজ ইকুয়ালস টু +7, এটা আসবে। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য KMnO4 এইটা পাবো হচ্ছে কারেক্ট আনসার। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য KMnO4। আচ্ছা, এবার বলছে দেখো ইউরিয়ার গাঠনিক সংকেত কোনটি? আমরা জানি ইউরিয়া হচ্ছে NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। বা খেয়াল করো ইউরিয়ার সংকেত কি আসবে? NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তাহলে ইউরিয়ার গাঠনিক সংকেতে আমরা প্রথমে NH2 পাবো, তারপর CO পাবো, তারপরে NH2 পাবো। এটা কোথায় আছে দেখো, এই জায়গায় দেখো NH2CONH2, এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দিছে। সবচেয়ে কারেক্ট কোনটা? এইটা, এটা হচ্ছে সবচেয়ে কারেক্ট, NH2CONH2। তাহলে দেখো ডি নাম্বারটা হচ্ছে সবচেয়ে কারেক্ট। এখানে 2টা হাইড্রোজেন দিছে, এই জায়গায় 2টা হাইড্রোজেন থাকার কারণে এটা ভুল। নাইট্রোজেনের সাথে ওই এক হাতে 2টা হাইড্রোজেন দিছে, ওটা ভুল। তাহলে দেখো NH2CONH2, এটাকে যদি ভাঙো, নাইট্রোজেনের 3টা হাত, 3টা হাতের এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এই হাতে কার্বন, এই হাতে আরেকটা নাইট্রোজেন, এর এই হাতে হাইড্রোজেন, এই হাতে হাইড্রোজেন। প্রত্যেকটা নাইট্রোজেনের 3টা হাত ফিল আপ হয়েছে, কার্বনের 2টা হাতে একটা অক্সিজেন গেছে, ফলে এই কার্বনের 4টা হাতও ফিল আপ হয়ে গেছে। এটার সাথে ডি নাম্বার মিলে, এটা হচ্ছে ইউরিয়া। এই ইউরিয়া তৈরি হয়েছে আবার NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট থেকে। এই ইউরিয়া তৈরি হয়েছে NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট থেকে। তাহলে অ্যামোনিয়াম সায়ানেট থেকে আমরা কি তৈরি করছি? ইউরিয়া তৈরি করছি। এটা আশা করি মাথায় রাখবো। আচ্ছা, এটা ভুল লাগায় রাখছে, এটা হবে না, এইটা হবে হচ্ছে আমার কারেক্ট আনসার, এটা হবে আমার কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এবার আসো পরবর্তী কোশ্চেনে আসি। কোন যৌগটি গঠনের সময় অষ্টক নিয়ম মেনে চলে? কোন যৌগটি? অষ্টক নিয়ম। বা ভালো করে খেয়াল করে দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইড, এটা গঠনের সময় ক্যালসিয়ামে আমার 20টা ইলেকট্রন আছে। এই ক্যালসিয়াম 2 8 8 2 এরকম অবস্থায় আছে। ফ্লোরিনে আমার 9টা ইলেকট্রন আছে, এখানে 2 7 এরকম অবস্থায় আছে।
ক্যালসিয়াম যখন 2+ হচ্ছে তখন এর বাইরে দুইটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, দেওয়ার পরে এই ফ্লোরিনকে একটা দিয়ে দিচ্ছে, এদিকে ফ্লোরিনকে একটা দিয়ে দিচ্ছে, ফলে ফ্লোরিন মাইনাস হয়ে যাচ্ছে, ফলে এই ফ্লোরিনে 2 এই ফ্লোরিনে 2 এভাবে গঠন হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম 2+ এখানে 2 এই অবস্থায় আছে, এখানে 2 এই অবস্থায় আছে, ফলে ক্যালসিয়াম ফ্লোরাইড যে যৌগটা এইটা হচ্ছে আমাদের অষ্টক নিয়ম মেনে চলতেছে। অষ্টকের নিয়ম, এইটা গঠনের নিয়ম মেনে চলে হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডে। তাহলে এ নাম্বার আসতেছে আমার কারেক্ট আনসার। কোনটা? এ নাম্বার আসতেছে আমার কারেক্ট আনসার, ক্যালসিয়াম ফ্লোরাইড এ নাম্বার আসতেছে কি আমার কারেক্ট আনসার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। তাহলে এ নাম্বার কারেক্ট আনসার অষ্টকের নিয়ম মেনে। আচ্ছা এবার আসো পরে দেখি, ওকে দাঁড়াও, একটা ছোট্ট কাজ করে আসি, তারপরে পরে দেখাবো। সো এই পর্যন্ত বুঝতে পারছো? আমরা চলো পরের এমসিকিউটা দেখি। বলছে কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2 নিয়ম অধিক কার্যকরী। তো এখানে যে কয়টা যৌগ আছে এই যৌগগুলোর মধ্যে কোনটাই অষ্টকের চেয়ে 2 নিয়ম বেশি কার্যকরী সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো এখানে ফসফরাস আছে, ক্লোরিন আছে, অ্যালুমিনিয়াম আছে, এগুলোর ক্ষেত্রে কোনটা অষ্টকের চেয়ে 2 নিয়ম বেশি কার্যকরী সেটা খুঁজে বের করতে বলছে। সো এইটা কোনটা হবে আমরা একটু দেখার চেষ্টা করি। উত্তর হচ্ছে অ্যামোনিয়া। এখন কেন অ্যামোনিয়াতে অষ্টকের চেয়ে 2 নিয়ম বেশি কার্যকরী? ভালো করে খেয়াল করে দেখো, আমাদের এখানে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনে আমাদের টোটাল ইলেকট্রন কয়টা? 7টা। তো 7টাকে যদি আমরা ভাগ করি 2, 5 এভাবে আসে, তো আমাদের বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন থাকে। ভালো করে খেয়াল করো, নাইট্রোজেনের অষ্টক পূরণের জন্য 3টা ইলেকট্রন প্রয়োজন। সো সে কি করবে? একটা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন নিয়ে সমযোজী বন্ধন গঠন করবে, আরেকটা হাইড্রোজেন থেকে আরেকটা ইলেকট্রন নিয়ে সমযোজী বন্ধন গঠন করবে, আরেকটা হাইড্রোজেন থেকে আরেকটা ইলেকট্রন নিয়ে সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে 3টা হাইড্রোজেনের সাথে 3টা ইলেকট্রন নিয়ে সমযোজী বন্ধন গঠন করছে। বুঝতে পারছো? সমযোজী বন্ধন গঠন করছে। এবার ভালো করে খেয়াল করো, এই নাইট্রোজেনের এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই জায়গায় একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর উপরে 2টা ইলেকট্রন, টোটাল মিলে নাইট্রোজেনের কিন্তু অষ্টক পূরণ হয়ে যাচ্ছে, 8টা পূরণ হয়ে যাচ্ছে, মানে নাইট্রোজেন অক্টেটের নিয়ম অনুযায়ী যাচ্ছে। বাট যখন আমি হাইড্রোজেনকে দেখতেছি, হাইড্রোজেন কিন্তু 2টা ইলেকট্রন নিচ্ছে, তার মানে হাইড্রোজেন এইটা হচ্ছে আমাদের ডুয়েট বা 2 নিয়ম ফলো করতেছে। হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে ডুয়েট বা 2 নিয়ম ফলো করতেছে। হাইড্রোজেন ডুয়েট বা 2 নিয়ম ফলো করতেছে। তাহলে নাইট্রোজেন হচ্ছে অক্টেট আর হাইড্রোজেন হচ্ছে ডুয়েট। যেহেতু 3টা হাইড্রোজেন ডুয়েটের নিয়ম ফলো করতেছে, কয়টা হাইড্রোজেন? 3টা হাইড্রোজেন, দ্যাটস ওয়াই আমাদের এখানে 2 নিয়ম অধিক কার্যকরী বলা হচ্ছে। অক্টেটের নিয়মও আছে, এখানে অক্টেট আছে, অক্টেট একটা আর ডুয়েট 3টা, এই জন্য আমাদের ডুয়েটের নিয়ম বেশি কার্যকরী বা বেশি অধিক কার্যকরী বলা হচ্ছে। বুঝতে পারছো? সো এটা দেখো একদম নর্মালও কিন্তু না। এবার বলছে দেখো MgH2 কোন ধরনের যৌগ? MgH2 কোন ধরনের যৌগ? তো ভালো করে খেয়াল করে দেখবা, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ এ রূপান্তর হয়, হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন মাইনাসে রূপান্তর হয়, 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2 হাইড্রোজেন মাইনাসে রূপান্তর হয়। তাহলে ম্যাগনেসিয়াম আর হাইড্রোজেন একটা হচ্ছে ধাতু আর একটা অধাতু, ছাড়া এবং গ্রহণের মাঝখানে এরা আয়নিক বন্ধন গঠন করে। আমরা জানি কেউ ছাড়বে এবং কেউ গ্রহণ করবে, ছাড়া এবং গ্রহণ করা এই দুইটার মাঝখানে আমরা যদি দেখি তাহলে এখানে বন্ধন গঠন হয় হচ্ছে আয়নিক বন্ধন। আচ্ছা, তাহলে আমরা এখানে ম্যাগনেসিয়াম হাইড্রাইড আয়নিক বন্ধন পাইলাম। সেম ভাবে ক্যালসিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ছাড়বে, 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে। এখানে কোন ধরনের বন্ধন দেখতে পাচ্ছি? এখানেও আমরা আয়নিক বন্ধন দেখতে পাচ্ছি। কোন ধরনের বন্ধন? আয়নিক বন্ধন। ওকে, এবার আসো কোন যৌগটি অষ্টক অপূর্ণ? এখানে যে কয়টা যৌগ আছে এর ভিতর কোনটা অষ্টক অপূর্ণ? আমরা এখানে যখনই দেখার চেষ্টা করব, কার্বনের সাথে 2টা অক্সিজেন, ডাবল বন্ড ও, একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, 4টা 6টা 8টা, তাহলে টোটাল ইলেকট্রন আছে হচ্ছে 8টা কার্বন ডাই অক্সাইড।
BF3 এখানে তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাতে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, এখানে ফ্লোরিন, তো তিনটা ফ্লোরিনে 3 দুগুণা 6টা ইলেকট্রন আছে, মানে তিনটা বন্ডে এখানে টোটাল 6টা ইলেকট্রন আছে। ভাই একটু আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, ব্রোমিন যে যৌগটা আছে, ব্রোমিনে আমার টোটাল ইলেকট্রন কয়টা? 5টা। ক্যালকুলেশন করলে 1s2 2s2 এটা আসে, 2p1 আসে। তো ভালো করে খেয়াল করো, এই তিনটা ইলেকট্রনই এখানে তিনটা বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, ফলে আমার এখানে কিন্তু অষ্টক বহিস্থ অরবিটাল এখনো অষ্টক পূরণ হয় নাই। BF3 তে বহিস্থ অরবিটালে অষ্টক পূরণ হয় নাই, কারণ কি এখানে আমাদের 2p অরবিটাল যেটা আছে, 2p অরবিটাল একটা অংশ এখনো ফাঁকা আছে, সো বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। 1s কিন্তু প্রথম অরবিটাল, এটা কিন্তু বহিস্থ অরবিটালে অষ্টক পূরণে হেল্প করে না। তার মানে BF3 তে এখনো বাইরে থেকে মুক্ত জোড় ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে। এখানে টোটাল বহিস্থ অরবিটালে ইলেকট্রন হচ্ছে 6টা, তাহলে BF3 হবে আমাদের কারেক্ট আনসার। কোনটা হবে? BF3। তাহলে অষ্টক অপূর্ণ কোথায়? BF3। যদি জিজ্ঞাসা করে নিচের কোন যৌগে অষ্টক অপূর্ণ, সবসময় মাথায় রাখবা অষ্টক অপূর্ণ হচ্ছে BF3 তে। BF3 তে অষ্টক অপূর্ণ অবস্থায় আছে, অষ্টক অপূর্ণ অবস্থায় আছে, এটা BF3 মাথায় রাখবা। নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? এখানে যে কয়টা যৌগ আছে কোনটা প্রত্যেকটাই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? ম্যাগনেসিয়াম অক্সাইড, দেখেই বোঝা যাচ্ছে। কেন? কারণ ম্যাগনেসিয়াম এখানে টোটাল 12টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে ম্যাগনেসিয়াম 2+ এ রূপান্তর হলে এখানে 10টা ইলেকট্রন থাকে। অক্সিজেন এখানে টোটাল 8টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন গ্রহণ করলে এখানেও 10টা ইলেকট্রন তৈরি হয়। 10টা ইলেকট্রন মানেই হচ্ছে সেটা নিয়নের ইলেকট্রন বিন্যাস। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড তুমি যদি নাও, এখানে আমার নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতেছে। বুঝতে পারছো? দুইটাই নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতেছে। আচ্ছা, এবার আসো আয়ন গঠনের সময়, আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে? তো দেখো পটাশিয়াম 19 এ যখন আয়ন গঠন করবে, পটাশিয়াম তার বহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে পটাশিয়াম প্লাস আয়নে রূপান্তর হবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। এই যে পটাশিয়াম প্লাস আয়নে রূপান্তর হলো, এখানে আগে ছিল 19টা ইলেকট্রন, এখানে এখন হয়েছে 18টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? 18টা। 18টা ইলেকট্রন হলে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। কার ইলেকট্রন বিন্যাস লাভ করে? আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, পরে আসো, পরে বলতেছে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই আর্গনের বিন্যাস লাভ করে? আর্গন মানে কি? সবগুলাতে 18টা করে ইলেকট্রন থাকবে। তো ভালো করে খেয়াল করো, ক্যালসিয়ামে 20টা ইলেকট্রন আছে, এ যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সে ক্যালসিয়াম 2+ এ রূপান্তর হচ্ছে। কিসে রূপান্তর হচ্ছে? ক্যালসিয়াম 2+। এবার দেখো ক্লোরিন নিলাম, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে রূপান্তর হলো, 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরিন মাইনাসে রূপান্তর হলো। এখানে আমার ইলেকট্রন 18টা, এখানেও আমার ইলেকট্রন 18টা। তাহলে দেখো এই দুইটাই আমার আর্গনের ইলেকট্রন বিন্যাস না? আর্গনের ইলেকট্রন বিন্যাস, যেহেতু 18টা করে ইলেকট্রন, আর্গনের ইলেকট্রন বিন্যাস। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এ নাম্বার আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে বলছে দেখো নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে? প্রতিটি পরমাণু আর্গন ইলেকট্রন বিন্যাস লাভ করে হচ্ছে এ নাম্বারে। প্রতিটি পরমাণু আর্গন ইলেকট্রন বিন্যাস লাভ করে এ নাম্বারে। কোনটির অণুতে দ্বিবন্ধন বিদ্যমান? দ্বিবন্ধন বিদ্যমান কোনটির অণুতে দ্বিবন্ধন বিদ্যমান? তো এখানে কোনটাই দ্বিবন্ধন আছে? আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন অক্সিজেন দ্বিবন্ধন। এই অণুটা কিভাবে গঠন হয়? H2। এই অণুটা কিভাবে গঠন হয়? O2। নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড, এটা কিভাবে গঠন হয়? N2। ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন ক্লোরিন সিঙ্গেল বন্ড, Cl2। তাহলে দেখো এখানে কেবলমাত্র দ্বিবন্ধন গঠন হয়েছে অক্সিজেনে, তাহলে অক্সিজেন হবে হচ্ছে আমার এখানে কারেক্ট আনসার। দ্বিবন্ধন চাইছে না? দ্বিবন্ধন হচ্ছে অক্সিজেনে, অক্সিজেন হচ্ছে আমার কারেক্ট আনসার। PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে, কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কতটি? তাহলে দেখো PCl5, আগে আমরা এটা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে ফসফরাস, ফসফরাসের টোটাল ইলেকট্রন কয়টা? 15টা। 15টা ইলেকট্রনকে তুমি যদি ভাঙো, প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে 5টা থাকে। তো ফসফরাসের ক্ষেত্রে যদি আমার PCl5 দেখি, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন, 3 হাতে 3টা ক্লোরিন, এখনো 2টা ক্লোরিন আছে, সো এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন। তো ভালো করে বলছে দেখো কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে, তাহলে এর কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, এর সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত? তাহলে সর্বশেষ শক্তি স্তরে ভালো করে খেয়াল করলে দেখবা ক্লোরিনের সাথে একটা বন্ধন জোড়, ক্লোরিনের সাথে বন্ধন জোড়, ক্লোরিনের সাথে বন্ধন জোড়, ক্লোরিনের সাথে বন্ধন জোড়, ক্লোরিনের সাথে বন্ধন জোড়। তাহলে 1 2 3 4 5, 5টা বন্ধন হলে 5 × 2 ইলেকট্রন মিলে 10টা ইলেকট্রন পাই।
তাহলে 5টা বন্ধন জোড় হলে 5 × 2 মিলে 10টা ইলেকট্রন পাই, তার মানে সি নাম্বার আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা কত? বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা 10। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। 10। আচ্ছা, ইলেকট্রন টোটাল বন্ধন জোড় ইলেকট্রন টোটাল কিন্তু 10টা, ইলেকট্রন 10টা, বাট বন্ধন জোড় বলছে যখন, তাহলে এক জোড়া ইলেকট্রনে 2টা ইলেকট্রন থাকে, তাই না? এক জোড়া ইলেকট্রনে 2টা ইলেকট্রন থাকে, টোটাল বন্ধন জোড় 5টা, টোটাল বন্ধন জোড় 5টা। এখানে খেয়াল করো, এখানে একটা ব্যাপার আছে, টোটাল বন্ধন জোড় ইলেকট্রন মানে টোটাল ইলেকট্রন হচ্ছে 10টা, বাট টোটাল বন্ধন জোড় 5টা, বন্ধন জোড় 5টা মানে কি? খেয়াল করো, এখানে আমার 2টা ইলেকট্রন আছে, তাহলে 2টা ইলেকট্রন থাকলে এটা এক জোড়, এটা 2 জোড়, এটা 3 জোড়, এটা 4 জোড়, এটা 5 জোড়, তাহলে টোটাল জোড় আছে 5টা, টোটাল ইলেকট্রন 10টা। বুঝতে পারছো? আচ্ছা, এই হচ্ছে আমাদের কাহিনী, টোটাল ইলেকট্রন 10টা, বন্ধন জোড় 5টা। এবার বলছে দেখো সিও অণুতে মুক্ত জোড় ইলেকট্রন, সিও অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা আছে এটা আমাদের দেখতে হবে। তাই খেয়াল করো, কার্বনের ক্ষেত্রে টোটাল পারমাণবিক সংখ্যা 6, প্রথম অরবিটালে 2টা ইলেকট্রন, পরের অরবিটালে 4টা ইলেকট্রন। তো যখন আমি কার্বনের সাথে কার্বন মনোঅক্সাইড নিচ্ছি, তখন ভালো করে খেয়াল করো, কার্বন মনোঅক্সাইড নিলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, তো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন 2টা অক্সিজেনের 2টা ইলেকট্রনের সাথে ডাবল বন্ড তৈরি করে, বাট এর বহিস্থ কক্ষপথে তো 4টা ইলেকট্রন ছিল, এখনো এক জোড়া ইলেকট্রন থেকে যায়। তার মানে এখানে আমাদের মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া থাকে। কয় জোড়া থাকে? মুক্ত জোড় ইলেকট্রন থাকে এক জোড়া, মুক্ত জোড় ইলেকট্রন থাকে এক জোড়া, এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে। আর এখানে দেখো 2 জোড়া বন্ধন জোড় তৈরি হয়, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া। দেখছো এই জায়গাতে কাহিনী কিন্তু এটাই, মুক্ত জোড় ইলেকট্রন লেখা আছে কত? মুক্ত জোড় ইলেকট্রন লেখা আছে 2, দুইটা মুক্ত জোড় ইলেকট্রন। জোড় যখন বলছে তখন এক জোড়া, জোড় যখন বলছে তখন এক জোড়া, 2 হবে না। জোড় যখন বলছে তখন এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন, জোড় যখন বলছে তখন এক জোড়া ইলেকট্রন। বুঝতে পারছো? PCl3 তে যৌগটি কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন? কত জোড়া মানে জোড়া হিসাব করতে হবে। তাহলে দেখো PCl5 যখন আমি নিচ্ছি, PCl এর বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। একটু দেখার চেষ্টা করো, বহিস্থ কক্ষপথে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা। এবার আমি যখন PCl3 বানাচ্ছি, একটা ক্লোরিনের সাথে একটা সিঙ্গেল বন্ড, আরেকটা ক্লোরিনের সাথে আরেকটা সিঙ্গেল বন্ড, আরেকটা ক্লোরিনের সাথে আরেকটা সিঙ্গেল বন্ড, তাহলে ভালো করে খেয়াল করলে দেখবা এগুলা কিন্তু সব বন্ধন জোড় তৈরি করে। তাহলে দেখো এই 3টা হচ্ছে আমার বন্ধন জোড় তৈরি হলো। আমার জিজ্ঞেস করছে কত জোড়া মুক্ত জোড়, মুক্ত জোড় দেখো এক জোড়া আছে, তাহলে এক জোড়া মুক্ত জোড় হলে বি নাম্বার আসবে হচ্ছে আমার কারেক্ট আনসার, বন্ধন জোড়। আচ্ছা, এটা কিন্তু এখানে একটা ছোট্ট একটা কাহিনী আছে। দেখো এখানে কিন্তু বলে দেয়া নাই কোনটাই। তো আমি যখন এক জোড়া ধরলাম, এই এক জোড়া কিন্তু কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের জন্য। কার জন্য? কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের জন্য। তো এখানে আমার 2টা বিষয় আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের জন্য হিসাব করা, আরেকটা হচ্ছে টোটাল যৌগে হিসাব করা। এখন বলবা ভাই টোটাল যৌগে হিসাব করা মানে কি? এখানে দেখো ক্লোরিনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্লোরিনে আবার বহিস্থ কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে, 2 8 7। এই 7টা ইলেকট্রনের একটা ইলেকট্রন ফসফরাসের সাথে সিঙ্গেল বন্ড গঠন করে, বাট বাকি 6টা ইলেকট্রন তো 3 জোড়া গঠন করে। তার মানে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, একটা ক্লোরিনে 3 জোড়া পাচ্ছি, এই ক্লোরিনে আরো 3 জোড়া, এই ক্লোরিনে আরো 3 জোড়া, তাহলে 3টা ক্লোরিনে 3 + 3 + 3 আর ফসফরাসে 1, টোটাল মিলে আমরা 10 জোড়া পাচ্ছি। তার মানে যদি আমরা টোটাল যৌগ দেখি, টোটাল যৌগে আমাদের 10 জোড়া টোটালটাই, আর কেন্দ্রীয় পরমাণুতে এক জোড়া, তাহলে কেন্দ্রীয় পরমাণুতে এক জোড়া, সেন্ট্রাল অ্যাটমে এক জোড়া, টোটালটাই 10 জোড়া। বুঝতে পারছো? তাহলে যদি 10 থাকে তাহলে আমাদের 10 দাগাতে হবে, যদি 10 না থাকে তাহলে আমরা 1 দাগাবো। আমি বুঝাইতে পারছি জিনিসটা? 10 থাকলে আমরা 10 দাগাবো, না হলে 1 দাগাবো। আবার অনেক ক্ষেত্রে বলে দেয়া থাকবে যে যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কত জোড়া থাকে, টোটাল যৌগে কত জোড়া থাকে, আর যদি নর্মাল বলা থাকে তাহলে টোটাল যৌগই ধরবো। অপশন দেখে আমাদের বুঝতে হবে যে আমরা কোন দিকে যাব। নাইট্রোজেনের একটি অণুতে কতটি বন্ধন জোড় ইলেকট্রন থাকে? একটি অণুতে, তাহলে নাইট্রোজেনের একটি অণু যদি আমি দেখি, তাহলে দেখো নাইট্রোজেন বন্ড নাইট্রোজেন, তাহলে বন্ধন জোড় এখানে কয়টা? 3 জোড়া বন্ধন জোড় থাকে না? তিনটা বন্ধন জোড়। তাহলে কতটি বন্ধন জোড় থাকে? উত্তর হচ্ছে 3টি। ওকে, এবার বলছে দেখো নিচের কোন অণুতে ত্রিবন্ধন আছে? ডেফিনেটলি নাইট্রোজেন, নাইট্রোজেনের ত্রিবন্ধন আছে। আচ্ছা, নাইট্রোজেনের ত্রিবন্ধন আছে। ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে? ইথাইন দেখো CH ট্রিপল বন্ড CH, ইথাইন,
CH triple bond CH, that is ইথাইন। CH triple bond CH, that is ইথাইন। এখানে বলছে ত্রিবন্ধনে কতটি ইলেকট্রন আছে, তাহলে বন্ধন যদি আমার 3 ত্রিবন্ধন হয়, ইথাইনে ত্রিবন্ধন, বন্ধন যদি আমার ত্রিবন্ধন হয়, তাহলে একটা বন্ধনে আমার ইলেকট্রন থাকে, একটা বন্ধনে আমার ইলেকট্রন থাকে 2টা ইলেকট্রন, তাহলে 3টা বন্ধনে 2টা করে ইলেকট্রন, কয়টা ইলেকট্রন হয়? 6টা ইলেকট্রন হয়। তাহলে ত্রিবন্ধনে আমার কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। ত্রিবন্ধনে আমার কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। বলছে দেখো স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সবচেয়ে কম ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কোনটিতে আছে? যখনই ভাইয়া মাথায় রাখবা, যখনই আমার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল এটার কথা বলবে, সবসময় মাথায় রাখবা ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ভর বাড়লে ভ্যান ডার ওয়াল বাড়ে, ভর বাড়লে ভ্যান ডার ওয়াল কি হয়? বাড়ে। ভর যত বাড়ে তত ভ্যান ডার ওয়াল বাড়ে। এখানে যে কয়টা অণু আছে এর মধ্যে দেখবা অ্যামোনিয়ার ভর হচ্ছে 17, সবচেয়ে কম। তাহলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল সবচেয়ে কম আছে কোনটাতে? অ্যামোনিয়াতে, কারণ বাকিগুলার ভর অনেক বেশি, বাকি প্রত্যেকটার ভর অনেক বেশি। নাইট্রোজেনের 17, অক্সিজেনের, পানির 18, S8 এর তো আরো বেশি, তারপর ইথানলের আরো বেশি। বুঝতে পারছো? অ্যামোনিয়ার ভর সবচেয়ে কম। অ্যামোনিয়ার ভর কত? অ্যামোনিয়ার ভর হচ্ছে আমাদের 17 গ্রাম। তো ভর যত কম আকর্ষণ বল তত কম, ভর যত কম আকর্ষণ বল তত কম। ভ্যান ডার ওয়াল কোন বল? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। কোন যৌগে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কম? এখানে আমাদের সেম কাহিনী, দেখতে হবে কোনটার ভর সবচেয়ে কম। তো এখানে আমাদের এই যে ন্যাপথলিন, কর্পূর, ইথানল প্রত্যেকটার ভিতরে কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে সবচেয়ে কম, 44 গ্রাম। সো কার্বন ডাই অক্সাইডের ভ্যান ডার ওয়াল সবচেয়ে কম। তাহলে ভর যত কম ভ্যান ডার ওয়াল তত কম, ভর যত কম ভ্যান ডার ওয়াল তত কম। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোনটি কঠিন অবস্থায় থাকে? আমাদের মাথায় রাখতে হবে ফ্লোরিন, ক্লোরিন এই দুইটা হ্যালোজেন হচ্ছে গ্যাসিয়াস অবস্থায় থাকে, এগুলা কি? গ্যাস। ব্রোমিন হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও তাপে তরল, তরল অবস্থায় থাকে। আর আয়োডিন হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও তাপে কঠিন অবস্থায় থাকে। তাহলে এখানে আয়োডিন দেয়া আছে, আয়োডিন স্বাভাবিক তাপমাত্রা ও তাপে কি অবস্থায় থাকবে? কঠিন অবস্থায় থাকবে। আয়োডিন স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কঠিন অবস্থায় থাকবে, আয়োডিন স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কঠিন অবস্থায় থাকবে। ওকে, আয়োডিন। আচ্ছা, এবার আসো কোনটি পানিতে অদ্রবণীয়? কোনটি পানিতে অদ্রবণীয় এটা জিজ্ঞেস করছে। এখানে যে কয়টা আছে এর ভিতরে সিলভার ক্লোরাইড যেটা আছে না, মাথায় রাখবো সিলভার ক্লোরাইড যেটা আছে, সিলভারের যে লবণ এটা আমার কঠিন, সিলভারের যে লবণ এটা আমার কঠিন। সিলভার কি ধাতু না? এর লবণ হচ্ছে কঠিন, ফলে এটা পানির ভিতর দ্রবীভূত হবে না, এটা সলিড অবস্থায় থাকবে, এটা প্রিসিপিটেট করবে। তাহলে উত্তর হবে সিলভার ক্লোরাইড। বাকিগুলা আয়নিত অবস্থায় হবে, বাট সিলভার ক্লোরাইড পানির মধ্যে দ্রবীভূত হয়ে যাবে, সিলভার এই দ্রবীভূত হবে না, তোমার হচ্ছে প্রিসিপিটেট পড়বে। নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়? এখানে যে কয়টা আছে এর ভিতরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে, অ্যালুমিনিয়াম ধাতু এবং এই ধাতুর যে হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম ধাতুর হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না, বিকজ এর ল্যাটিস এনথালপি অনেক বেশি। এই কনসেপ্টে আমরা যাব না, কেন হয় না এই কনসেপ্টে যাব না, জাস্ট মনে রাখবা তোমাদের লেভেলে দুইটা মনে রাখলেই হবে, একটা হচ্ছে সিলভার ক্লোরাইড, এইটা অদক্ষেপ পড়ে, এইটার অদক্ষেপ পড়ে, ঠিক আছে, সিলভার ক্লোরাইড। সো এইটা আমার অদক্ষেপ যখন পড়বে তখন পানিতে অদ্রবণীয়। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এইটারও অদক্ষেপ পড়ে, ফলে এইটাও আমাদের পানিতে অদ্রবণীয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটারও অদক্ষেপ পড়ে, এটাও পানিতে অদ্রবণীয় অবস্থায় থাকে, ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, আবার সিলভার ক্লোরাইড এটাও পানিতে অদ্রবণীয়। ওকে, এবার খেয়াল করো কোনটি পানিতে দ্রবণীয়। এখানে যে কয়টা আছে এটার মধ্যে কোনটি পানিতে দ্রবণীয়? আমরা জানি সাধারণ লবণ যেটা আছে সোডিয়াম ক্লোরাইড, এটা পানির মধ্যে ভাঙলে সোডিয়াম প্লাস আয়ন ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হয়। তার মানে সাধারণ লবণ যেটা আছে এটা পানিতে দ্রবণীয়, ঠিক আছে, সাধারণ লবণ পানিতে ভেঙে যায়, পানিতে দ্রবণীয়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এরপরে বলছে দেখো কোনটি পানিতে দ্রবণীয়। এখানে যে কয়টা আছে দেখো, এইটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এইটা একটু মাথায় রাখতে হবে। এই যে কয়টা আছে এইগুলার ভিতরে ক্যালসিয়াম সালফেট, আয়রন হাইড্রোক্সাইড, বেরিয়াম সালফেট প্রত্যেকটা আমাদের পানিতে অদ্রবণীয়। শুধুমাত্র পটাশিয়াম সালফেট যেটা আছে এইটা পানিতে দ্রবণীয়। পটাশিয়াম সালফেটকে ভাঙলে 2 পটাশিয়াম প্লাস আয়ন আর সালফেট 2 মাইনাস আয়ন এগুলা পানিতে তোমার হচ্ছে দ্রবণীয় হয়। বাকি তিনটাই ক্যালসিয়াম, আয়রন, বেরিয়াম এগুলা সব প্রিসিপিটেট করে। তাহলে দেখো
আমরা বলছি আগের দুইটা মনে রাখতে হবে, ওই দুইটার পাশাপাশি আয়রন হাইড্রোক্সাইড আমাদের রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারের বইতেই দেয়া আছে, বাকি বেরিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? এটার ব্যাখ্যায় যাব না কেন, জাস্ট তুমি একটু মনে রাখবা। এখানে বলছে কোনটি সমযোজী যৌগ, যে কয়টা যৌগ আছে এর ভিতরে কোনটা সমযোজী যৌগ হবে। আমরা জানি সমযোজী যৌগ হচ্ছে অধাতু অধাতুর মাঝখানে তৈরি হয়, তো হাইড্রোজেন ক্লোরাইড এটা হচ্ছে সমযোজী যৌগ। কেন? হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়, বাকি সবগুলা দেখো ধাতু অধাতু তৈরি হয়েছে। সমযোজী যৌগে অধাতু অধাতু তৈরি হয়, হাইড্রোজেন অধাতু ক্লোরিন অধাতু, ফলে আমার এটা সমযোজী বন্ধন গঠন করছে। কি বন্ধন গঠন করছে? সমযোজী বন্ধন গঠন করছে। বুঝতে পারছো না? আচ্ছা, পরে আসো, এটা সমযোজী বন্ধন গঠন করছে। বলছে নিচের কোনটি আংশিক পোলার সমযোজী যৌগ। এখানে যে কয়টা যৌগ আছে সবগুলাই সমযোজী, এর মধ্যে কোনটা আংশিক পোলার? তো ভালো করে খেয়াল করলে দেখবা এখানে যে কয়টা যৌগ আছে এটার মধ্যে আংশিক পোলার হচ্ছে সিলভার ক্লোরাইড। সিলভার ক্লোরাইড হচ্ছে আমার আংশিক পোলার সমযোজী যৌগ হবে, সিলভার ক্লোরাইড। তো এটা জাস্ট একটু মাথায় রাখো, এটা হচ্ছে কোনো বোর্ডে আসে নাই, অকারণে দিয়ে রাখছে, এটার কনসেপ্ট একটু হায়ার লেভেলের, সো এটা জাস্ট একটু মাথায় রাখো। তো মোটামুটি এইগুলা আমাদের ছিল রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে। এরপরে আমরা শুরু করব হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টার। এইগুলা মোটামুটি এই চ্যাপ্টার থেকে কমপ্লিট করলেই তোমার হচ্ছে। ওকে।